कि आज एक ऐसे माहौल में हम एकत्र आए हैं जहां हमें पीछे भी जीत दिखी है और आगे भी जीत आएगी। इस माहौल में हम आकर के एकत्र आए हैं। मैं जब जीत की बात करता हूं तो आपको लगेगा कि जीत की बात कर रहे हैं, मैं इसमें वेस्ट बंगाल भी जोड़ना चाहता हूं। मित्रों, हमारी वोट परसेंटेज वेस्ट बंगाल में 10% थी। हमारी सीट की संख्या 3 थी विधानसभा में। आज हमारी संख्या 77 चुनाव जीत करके आए और हमारी वोट शेयर 38.5% हुआ है। वह दिन दूर नहीं है। अगली बारी के लिए तैयार हो जाइए, वह बारी हमारी है। यह भी हमको ध्यान में रखना चाहिए कि आज সকাল থেকেই আজকে নতুন করে আবার সেটিং তত্ত্বের কথা ভাসতে শুরু করেছে। বহু মানুষ আজকে আমাকে ফোন করছিলেন, মেসেজ করছিলেন এবং একটা বিশেষ ঘটনাকে ঘিরে জিজ্ঞেস করছিলেন, দাদা সব শেষ হয়ে গেল, সব সেটিং হয়ে গেল? সেই নিয়েই খোঁজখবর করছিলাম এবং সেই জন্যই কিন্তু বেশ কিছুটা দেরি হয়ে গেল এই দ্বিতীয় প্রতিবেদন আনতে। এবং সেই জায়গা থেকে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেওয়ার জন্যই জেপি নাড্ডা, বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি আছে, তার বক্তব্যের একটা ছোট্ট অংশ তুলে আপনাদের সামনে নিয়ে এলাম। জানেন, দিল্লিতে আজকে কিন্তু বিজেপির মহাসম্মেলন হচ্ছে, সেখানেই বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য রাখা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা বললেন। আচ্ছা, যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেন, যে জোশটা দেখলেন, সেই জায়গা থেকে কোথাও কি মনে হলো পশ্চিমবঙ্গের জন্য 1 ইঞ্চিও ঢিলে দেওয়ার কোনো ব্যাপার আছে? সেখানে প্রধানমন্ত্রীর মুখ দেখলেন, দেখে কোথাও মনে হলো যে পশ্চিমবঙ্গ নিয়ে আর কিছু হবে না? এবার প্রশ্নটা উঠছে, কেন হঠাৎ করে আবার নতুন করে সেটিং তত্ত্ব ভেসে উঠলো? করব সেই ব্যাখ্যা এবং কি খবর পেলাম, এতক্ষণ সময় নিয়ে কি জানলাম সেটাও জানাবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে সকাল থেকে বহু মানুষের ফোন পাচ্ছিলাম, মানে আমার প্রথম প্রতিবেদন করার পর থেকেই। তার কারণ হচ্ছে একটি খবর সামনে এসছে। সেই খবরটি অবশ্য মারাত্মক। খবরটি কি, যে যিনি একদা শুভেন্দু অধিকারীর আইনজীবী ছিলেন, সেই বিল্লদল ভট্টাচার্য, তিনি কিন্তু কেন্দ্রের একটা বড় জায়গায় ছিলেন এবং সেই আইনের জায়গা থেকে আজকে একটি নির্দেশ জারি করা হয়েছে, যেখান থেকে বিল্লদল ভট্টাচার্যকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তার ফলেই কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করছেন যে এখানে কি তাহলে বিল্লদল ভট্টাচার্য ঠিকঠাক পারফর্ম করতে পারছিলেন না, সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে? নাকি কোর্টের যে লড়াই দেখা গেছে সেখানে কিন্তু বিল্লদল বাবুর ভালো কাজটাই সবার চোখে পড়েছে এবং তিনি যেভাবে সিবিআইকে রিপ্রেজেন্ট করছিলেন এখানে বিভিন্ন দুর্নীতি মামলাতে, সেখানে তাকে তো অসম্ভব পজিটিভই লেগেছে। সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো কেন? তাহলে কি এমন কোনো ব্যাপার আছে যে বিল্লদল বাবু এই দুর্নীতির যে মুখোশটা আছে সেটা তাড়াতাড়ি খুলে দিতে চাইছিলেন আর সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হলো? এই কারণেই কিন্তু সেটিং তত্ত্বটা নতুন করে ভাসতে শুরু করেছে। অনেকেই হতাশ এবং এই হতাশার পিছনে কোনো রকম আমি অন্য কোনো অভিসন্ধি দেখছি না। নিঃসন্দেহে এটা হতাশাজনক খবর এবং এই খবর পাওয়ার পর আমি বিল্লদল বাবুকে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করি। তিনি অসম্ভব ব্যস্ত মানুষ, তিনি কথা বলতে পারেননি, কিন্তু হোয়াটসঅ্যাপে তিনি রিপ্লাই দিয়েছেন এবং তাকে যখন প্রথমে আমি অ্যাপ্রোচ করলাম তিনি কিন্তু বললেন যে আমি এখনো কিন্তু হাতে কোনো অর্ডার পাইনি, আমি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেব না। অর্থাৎ এটা অনেকেই যারা সংবাদ মাধ্যমে খবরটা দেখছেন, এখনো সোশ্যাল মিডিয়ায় হয়তো এসে গেছে, অনেকের হাতেই ডকুমেন্টস এসে গেছে, কিন্তু বিল্লদল বাবুর নিজের কথা হচ্ছে তিনি এখনো হাতে পাননি, ফলে তিনি প্রতিক্রিয়া দেবেন না। তাহলে এই একটা বিষয় নিয়ে এমন কিছু কি এখনই স্পেকুলেট করাটা উচিত? দ্বিতীয় আর একটা প্রসঙ্গ এখানে বলবো, সেটা হচ্ছে যে বিল্লদল বাবু কি পলিটিক্যাল কোনো লোক? কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে ডিরেক্ট তিনি যুক্ত ছিলেন এবং তার ফলে পলিটিক্যাল কোনো এজেন্ডার জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নটা তো উঠছে। তিনি তো অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল লোক নন, তিনি একজন আইনজীবী এবং আইনজীবী হয়ে কেন্দ্রের একটা বিশেষ দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন। এখন এখানে অনেক সময়ই কিন্তু অনেক সিদ্ধান্ত হয় যেটা বেটারমেন্টের জন্য হয়। আমি বলছি না বিল্লদল বাবু কোনো খারাপ করেছেন বা কোনো কিছু আছে, কিন্তু নিশ্চয়ই কেন্দ্রীয় মন্ত্রকের কিছু ভাবনা চিন্তা আছে, হয়তো তার জন্য বড় কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে বা সেখানে এমন একটা কিছু করতে হবে যেখানে আগামী দিনে এই যে দুর্নীতি তদন্ত হচ্ছে সেই দুর্নীতি তদন্ত কোনো রকমই প্রতিহত না হয়, কেউ আঙুল তুলতে না পারে। অনেক কিছু ব্যাপার আছে বা এই যে জিনিসটা সামনে এসছে এটা যে সত্যিই আলটিমেটলি ঘটবে
যতক্ষণ পর্যন্ত না এটা বিল্বদলবাবুর হাতে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কি এটা নিয়ে জল্পনা ছড়ানো উচিত? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবার আসি দিল্লির প্রসঙ্গে। দেখুন, আজকে দিল্লিতে কিন্তু বিজেপির একটা সোজা কথায় পেপটক অনুষ্ঠান বলা যেতে পারে। লোকসভা নির্বাচনের আগে সেখানে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারা রাজ্য স্তরের যারা নেতৃত্ব আছেন সমস্ত রাজ্য থেকে সেখানে ডাকা হয়েছে এবং সেখানে মাননীয় জেপি নাড্ডা বক্তব্য রাখছিলেন, উপস্থিত ছিলেন অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, সকলেই সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখানে জেপি নাড্ডা যখন বক্তব্য দিতে উঠেছিলেন, তিনি কিন্তু এই 5 বছরে তার দল বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে কি করেছে সেই পরিসংখ্যান তিনি দিচ্ছিলেন। খুব স্বাভাবিক, তিনি সর্বভারতীয় সভাপতি, সেই জায়গা থেকে যেটা দলের পজিটিভ তিনি সামনে নিয়ে আসবেন এবং দলকে এনকারেজ করবেন। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে যে 100টা এখানে উপনির্বাচন হয়েছে সারা ভারতবর্ষে গত 5 বছরে, 100টার বেশি উপনির্বাচন হয়েছে, সেখানে 100টা উপনির্বাচনে কিন্তু বিজেপি জিতেছে। 8টা লোকসভার উপনির্বাচন হয়েছে, সেখানে 6টাই জিতেছে। এরপর উত্তরপ্রদেশের কথা বলেন, যেখানে ঐতিহাসিক জয় হয়েছে। বিজেপি আসার পর সেখানে প্রথমবার তো জিতেইছে এবং দ্বিতীয়বারও টানা এসেছে, 34 বছর পরে এইসব কথা হচ্ছিল। এবং এরকম বিজেপির সাফল্য যেসব রাজ্যে আছে সেই সব রাজ্য নিয়ে তিনি কথা বলছিলেন এবং সেই কথা বলতে গিয়ে তিনি একদম সরাসরি পশ্চিমবঙ্গের কথা নিয়ে চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ পশ্চিমবঙ্গের কথা কেন শোনা গেল ডক্টর জেপি নাড্ডার মুখে? শোনা গেল এই কারণেই, কেননা পশ্চিমবঙ্গ নিয়ে অনেক প্রশ্ন উঠছে, নিঃসন্দেহে এই বার্তা তার কাছেও আছে এবং সেই জন্যই তিনি স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের কথা বললেন যে আমি এত জয়ের কথা বলছি, আপনারা তো পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন তুলবেন এবং সেখান থেকে বলতে পারি আগলি বার হামারি হোগি। তো এই যে আগে সামনের বারটা তাদের হবে, সামনের বারটা বিজেপি সেখানে জিতবে, এই জায়গাটা কনফিডেন্স কতখানি থাকলে বা সেখানে যদি সেটিংয়ের তত্ত্ব থাকে তাহলে কি তিনি বলতেন? এবার আপনারা বলবেন না, তো বলবেন না কেন, সেটিং তো হয়েই আছে, সেই জন্য তো এই ছায়াযুদ্ধটা চালাতে হবে। এখানে সেটিং অনুযায়ী যেটা হচ্ছে শাসক দলকে ছেড়ে দেওয়া হবে এবং বিজেপি অপোজিশনে বসবে। আচ্ছা বলুন তো, সত্যি করে বলুন যে এটাতে লাভটা কি হবে? এটাতে লাভটা কি হবে? বিজেপি ক্ষমতাতে থাকতে ভালোবাসে, কেননা তারা বিশ্বাস করে ক্ষমতার মধ্যে থাকলেই যে জিনিসটা তারা চাইছেন, যেটা তাদের মোটিভেশন, যেটা তারা দেশের জন্য করতে চান, তবেই সেটা করতে পারবেন। বিরোধী আসনে থাকলে সেটা কিছুতেই করা সম্ভব হবে না। এবং সেই জন্য এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার নেতৃত্বে যে বিজেপি, সে কিন্তু অনেক 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 বেশি অ্যাগ্রেসিভ। একটা সময় অটল বিহারী বাজপেয়ী তিনি 1 ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রিত্ব খুইয়েছিলেন। চাইলেই সেদিনকে কিন্তু বিজেপি পারতো যে সেই একটা ভোট এদিক ওদিক করে নিজেদের ক্ষমতা ধরে রাখতে, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর যেটা দর্শন ছিল যে না, এই রাজনীতিতে এই ধরনের জিনিস আমি করব না, তার জন্য যদি সরকার চলে যায় যাক, কিন্তু আমি আমার আদর্শ থেকে চ্যুত হব না। এবং সেই জন্য তিনি কিন্তু প্রণম্য হয়ে থেকে গেছেন। দলমত নির্বিশেষে সকলেই অটল বিহারী বাজপেয়ীকে আজকেও স্যালুট জানান। কিন্তু অন্যদিকে একটা কথা ভাবুন তো, অটল বিহারী বাজপেয়ী সেই একটি ভোটের জন্য কিছু করলেন না, ফলে 13 দিনের সরকার এবং সেই 13 মাসের সরকার আমরা সমস্ত কিছু দেখলাম। ওই অল্প সময়ের মধ্যে কতবার ভারতবর্ষকে সাধারণ নির্বাচন ফেস করতে হলো, কত টাকা খরচ হলো, এই টাকাটা কার খরচ হলো? আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা খরচ হলো। তার আদর্শকে স্যালুট করেও বলছি, সেই জায়গা থেকে কিন্তু এই খরচটাও তো ছিল, সেটা একটা নেগেটিভ দিক রয়েছে। শুধুমাত্র সেই জায়গাটাই নয়, এবার ভেবে দেখুন বিজেপি সেই পথেই চলছিল, কিন্তু তারা দেখছে যাদের বিরুদ্ধে রাজনীতি করছি, যে সিস্টেমটার বিরুদ্ধে রাজনীতি করছি, যেটা ব্রিটিশ যখন ভারত ছাড়েনি তখন থেকে ভারতের মধ্যে গ্রথিত হয়ে গেছে, সেই সিস্টেমটাকে হটাতে গেলে সেই সিস্টেমের মতো করেই কিন্তু লড়াইটা করতে হবে। এর আগে আমরা বহুবার দেখেছি কংগ্রেসকে, তারা যে রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না, দুমদাম এমার্জেন্সি চালু করে দিচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করে দিচ্ছে, সেই রাজ্যটাকে নিয়ে নিচ্ছে। বিজেপি সেই পথে হাঁটে না। বিজেপি কি করে? বিজেপি ডেফিনেটলি অন্যদের দল ভাঙায় এবং সেখানে কিন্তু ক্ষমতায় আসে। এবার আপনারা বলবেন এটা কি আদর্শ রাজনীতি? না, মোটেই আদর্শ রাজনীতি নয়, কিন্তু রাজনীতি করতে গেলে রাজনীতিটা রাজনীতির মতো করেই করতে হবে। এই কথা, এত কথা কেন বলছি? একটা ছোট্ট রাজ্যের ঘটনা বলছি, গোয়া, যেখানে এই যে বিধানসভা নির্বাচনটা গেল, তার আগের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সব থেকে বেশি সেখানে বিধায়ক করেছে, তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অনেকটাই পিছনে রয়েছে, কিন্তু অমিত শাহ ঘোষণা করে দিলেন যে ওই রাজ্যে সরকার আমরা গড়ছি, এবং সেই রাজ্যে সরকার গড়ার জন্য ছুটে গেলেন বিজেপি নেতারা। রাত্রেবেলায় অনেক এদিক ওদিক হলো এবং শেষ পর্যন্ত সরকার গড়লেন বিজেপি। যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা অনেক কথা বললেন, কিন্তু ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। আমি যখন রাজনীতি করতে এসেছি আমি সেই অ্যাগ্রেশনটাই
করব, যেখানে বিরোধীরা ভয় পাবে যে সামান্য সুযোগ দিলেও সেখানে কিন্তু বিজেপি ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে রাজনীতির ময়দানে, তাহলে গোয়ার মতো একটা ছোট্ট রাজ্য, সেই রাজ্যতে তো বিজেপি ইজিলি অপোজিশনে বসে থাকতে পারতো, কি এসে যেত, কিন্তু সেই রাজ্যটা ক্ষমতা নেওয়ার জন্য ঝাঁপালো। এবং শুধুমাত্র গোয়া নয়, সারা ভারতবর্ষের এরকম বহু 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 নিদর্শন আছে যেখানেই বিজেপি সামান্যতম ক্ষমতার গন্ধ পেয়েছে, সেখানে কিন্তু অল আউট অ্যাটাকে গেছে এবং সেখানে রাজ্য দখল করেছে এবং তারপর আস্তে আস্তে সেখানকার সিস্টেম চেঞ্জ করেছে। এই উত্তরপ্রদেশ নিয়ে একসময় কত কথা উঠতো, উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে, সেখানে গুন্ডারাজ চলছে, আজকে সেখানে বিজেপি ক্ষমতায় আছে এবং আস্তে আস্তে সেই জায়গায় তারা তাদের মতো করে ঠিক করছে। আজকে উত্তরপ্রদেশের নির্বাচন হলে সেই নির্বাচনে কোনো গুলি গোলা বন্দুকের কথা শোনা যায় না, সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, মানুষ তার মতাধিকার প্রয়োগ করতে পারে এবং তারপরেও বিজেপি সেখানে জেতে। তাহলে এই রাজ্যগুলোতে বিজেপি যদি ক্ষমতায় আসার জন্য ঝাঁপাতে পারে, পশ্চিমবঙ্গের জন্য কি এমন আছে যে সেখানে ক্ষমতায় তারা আসতে চাইছে না? কোনোদিন হতে পারে রাজনীতি কেউ কোনোদিন হারার জন্য করতে পারে? অনেকে বলছে না না, সেটিংটা এইটা হয়ে আছে যে লোকসভায় নরেন্দ্র মোদীকে অনেক বেশি আসন পাইয়ে দেওয়া হবে, তিনি দিল্লি নিয়েই খুশি থাকবেন এবং বিধানসভায় সেখানে যারা রাজ্য চালাচ্ছেন তাদেরকেই রাজ্য চালাতে দেওয়া হবে। প্রশ্নটা এখানেই, কেন? যদি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসে, বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হন, বিজেপির মন্ত্রিসভা থাকে, তাতে নরেন্দ্র মোদী অমিত শাহের কোন ঘুমটা উড়ে যাবে? বরং তারা অনেক স্বস্তি থাকবে। এবং একটা কথা মাথায় রাখবেন, 2024 যে ইলেকশনটা হচ্ছে, 2026 পর সেই ইলেকশনটার ফলের পাশাপাশি লোকসভার পাশাপাশি রাজ্যসভাটাও বিজেপির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ভারতবর্ষে এমন কিছু চেঞ্জ হতে চাচ্ছে যেখানে সাংবিধানিক চেঞ্জের দরকার হয়ে পড়েছে। সেই সংবিধানকে যদি চেঞ্জ করতে হয়, যে যে আশাটা ভারতবাসীর মনে আছে সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, শুধু লোকসভায় পাশ করলেই হবে না, বিধানসভাতেও পাশ করতে হবে। এই বিধানসভার পাশাপাশি তাকে কিন্তু রাজ্যসভাতেও পাশ করতে হবে। অর্থাৎ লোকসভায় পাশ করতে হবে সেই অ্যামেন্ডমেন্ট আনতে গেলে, রাজ্যসভায় পাশ করতে হবে এবং সারা ভারতবর্ষের যতগুলো বিধানসভা আছে তার মধ্যে অন্তত 2/3 বিধানসভায় সেটাকে পাশ করিয়ে নিয়ে আসতে হবে, তবেই সেই সংবিধানের সংশোধন সম্ভব হবে। তাহলে এই সব জায়গার পরিপ্রেক্ষিতে কখনো পশ্চিমবঙ্গের মতো রাজ্য তারা ছেড়ে দেয়? পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কতগুলো আসন আছে বলুন তো? সেগুলো কখনো বিজেপি ছেড়ে দেবে? আর ছেড়ে দিয়ে তারা পাবেটা কি? তার বদলে পাবেটা কি? শুধু যারা ভাবছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহরা লোকসভার অঙ্ক কষছেন, জেপি নাড্ডা লোকসভা সেন্ট্রিক একটা কথা ভাবছেন এবং সেই জন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ হতে সব কথা বলছেন, তারা কিন্তু ভুলের স্বর্গে বাস করছেন, এইটুকুনি বলে দিতে পারি। আবারও একটাই কথা বলতে পারি, বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে, যতক্ষণ পর্যন্তটা না হচ্ছে অবশ্যই যারা বিশ্বাস করছেন না তাদের বিশ্বাস করানো সম্ভব নয়। কিন্তু আজকে জেপি নাড্ডার যে জোশ দেখা গেল এবং পশ্চিমবঙ্গের জন্য যে স্পেশাল মেনশন দেখা গেল, যেখানে জয়ের কথা বলছেন, জয়ের স্মরণী দিয়ে তাদের বিজেপির রথ কিভাবে এগিয়েছে বলছেন, তার মাঝখানেও পশ্চিমবঙ্গের কথা যে স্পেশাল মেনশন পেল, যে জোশে যে অঙ্গীকারে তিনি কথাগুলো বললেন, সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে যে যারা ভাবছেন একটা ছোট্ট ঘটনার জন্য যে কোথাও গিয়ে সেটিং হয়ে গেছে, আলটিমেটলি কিছু হবে না, আমার মনে হয় না তারা সঠিক ভাবছেন। আবারও বলছি, কি হবে যতক্ষণ না ভবিষ্যতে সেটা হচ্ছে কাউকে বিশ্বাস করানো সম্ভব নয় এবং তাদেরকে আমি দোষও দিই না। অনেক সময় অনেক প্রত্যাশার পারদ চড়েছে, কিন্তু সেটা আবার দেখা গেছে যে কমে গেছে, ফলে সেই হতাশা থেকে হয়তো অনেকে বলছেন। কিন্তু আবারও বলবো, যেভাবে বিজেপি ত্রিমূর্তি পুরো প্ল্যানটা সাজাচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক চকআউট যেভাবে এক্সিকিউশনের কথা তারা ভাবছেন, যে বডি ল্যাঙ্গুয়েজে তারা বসে রয়েছেন, সেই জায়গা থেকে বাংলা নিয়ে কোথাও কোনো ঢিলেমি দেওয়ার লক্ষণ আমার অন্তত মনে হচ্ছে না। আপনারা কি বলবেন? যদি কিছু এই বিষয়ে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।